বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার ইচ্ছায় তোমরা সকলেই ভালো আছো। বিশ্বজুড়ে চলমান এই করোনা ভাইরাস মহামারীতে কার্যত আমরা সকলেই ঘরবন্দি বা গৃহবন্দী। এই দুর্যোগকালীন সময়ে তোমাদের পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করেছি, যাতে করে তোমাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত না হয়। আশা করি ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হবে। আজকের এই অনলাইন জীববিজ্ঞান অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মহসিন কবির, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয়টি নির্ধারণ করা হয়েছে চতুর্থ অধ্যায় থেকে। অধ্যায়টির নাম জীবনী শক্তি। এটি আমাদের ক্লাস নম্বর 5। আজকের আলোচ্য বিষয় একটু দেখে নিই আমরা। আজকের আলোচ্য বিষয় হলো সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় এবং জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি দেখবে। এবার চলে যাচ্ছি আমাদের শিখন ফল। আজকের এই দুইটি টপিক থেকে আমরা কি কি শিখতে পারবো, সম্ভাব্য শিখন ফলগুলো আমরা একটু দেখে নিই। যদি সালোক সংশ্লেষণ কি, যদিও এটি আমরা গত ক্লাসে শিখেছি, তারপরেও যেহেতু আজকের লেকচারটা, আজকের টপিকটা সালোক সংশ্লেষণ রিলেটেড, আমরা আবার একটু সালোক সংশ্লেষণ সম্পর্কে জানব। আত্তীকরণ শক্তি কি, CAM বা ক্যাম কি, C3 উদ্ভিদ বলতে কি বুঝো, C4 উদ্ভিদ বলতে কি বুঝো, C3 ও C4 উদ্ভিদের পার্থক্য লিখতে পারবো, সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় ব্যাখ্যা করতে পারবো এবং সর্বোপরি সালোক সংশ্লেষণের গুরুত্ব বা তাৎপর্য লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। সালোক সংশ্লেষণটা কি আমরা আগের ক্লাসে শিখেছি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তোমরা জানো, অলরেডি আগের ক্লাসে তোমরা জেনেছো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে দুটি পর্যায়ে ভাগ করা হয়। একটি আলোক নির্ভর পর্যায়, আরেকটি হচ্ছে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। আমরা গত ক্লাসে আলোক নির্ভর পর্যায়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। তো শিক্ষার্থীরা, তোমরা নামটি শুনেই বুঝতে পারছো, আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। এখানে কি শর্ত? এই পর্যায়ে আসলে আলোর প্রয়োজন পড়ে না, অর্থাৎ আলোর প্রত্যক্ষ কোনো প্রয়োজন পড়ে না। তবে আলোর উপস্থিতিতেও এই বিক্রিয়া বা এই প্রক্রিয়া চলতে পারে, অর্থাৎ আলো দরকার নেই, তবে যদি আলো উপস্থিত থাকে সেক্ষেত্রেও কোনো ক্ষতি নেই। এবার আসি, আমরা দেখেছিলাম আগের ক্লাসে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিকে কাজে লাগিয়ে মূলত অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে। বিজারণ ঘটানোর মাধ্যমে তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্র বা স্ট্রোমার মধ্য দিয়ে প্রবেশ করে মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে, পাশাপাশি মূল দ্বারা শোষিত পানিও প্রবেশ করে ক্লোরোপ্লাস্টে। তোমরা জানো সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা মূলত ক্লোরোপ্লাস্টে ঘটে। এবার এই কার্বন ডাই অক্সাইড বিজারিত হবে কিসের সাহায্যে? আলোক পর্যায়ে তৈরি এটিপি, NADPH এবং হাইড্রোজেন আয়নের সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যে পরিণত হয়। তার মানে এই আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়কে আমরা কার্বন বিজারণ পর্যায় হিসেবে আখ্যায়িত করতে পারি। এখানে এটিপি এবং NADPH2কে আসলে মূলত বলা হয় আত্তীকরণ শক্তি। এই আত্তীকরণ শক্তি অর্থাৎ আলোক পর্যায়ে বা আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন শক্তিকে ব্যবহার করে মূলত কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে। তো আমরা শিক্ষার্থীরা, আমরা এখান থেকে জানলাম যে
আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে মূলত কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে। এই বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে তৈরি হয় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য। এবার আসি, এই কার্বন ডাই অক্সাইড বিজারণের বেশ কয়েকটি পদ্ধতি বা গতিপথ আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টি গতিপথ আজও পর্যন্ত শনাক্ত হয়েছে। সায়েন্টিস্টরা গবেষণা করে এগুলো বের করেছেন। যথা 3টি চক্র কি কি? যথা কেলভিন চক্র, হ্যাস এবং স্ল্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। 3টি চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের বিজারণ হতে পারে, 3টি পদ্ধতিতে হতে পারে। এর মধ্যে 2টি তোমাদের এখানে সিলেবাসে দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে কয়টি চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটতে পারে? 3টি পদ্ধতিতে বা 3টি চক্রের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে এখানে কার্বন বিজারণের 3টি গতিপথের মধ্যে 2টি গতিপথ সম্পর্কে বর্ণনা করা রয়েছে। আমরা সেই 2টি নিয়ে একটু কথা বলব। প্রথমটি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, কেলভিন চক্র বা C3 গতিপথ। কি এটা? আসলে আমরা জানি কার্বন বিজারণের এই গতিপথের নামকরণটা করা হয়েছে মূলত আবিষ্কারকের নাম অনুসারে। কেলভিন, বেনসন এবং ব্যাসাম চক্র নামে পরিচিত এই চক্রটি, আবার সংক্ষেপে কেলভিন চক্র বলা হয়। আবিষ্কারকরা কেলভিন তার আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। আসলে তাহলে আমরা বলতে পারি যে সকল উদ্ভিদে কেলভিন চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে সে সকল উদ্ভিদকে C3 উদ্ভিদ বলা হয়। অথবা বলতে পারি এই পদ্ধতিতে অর্থাৎ কেলভিন চক্রের মাধ্যমে কার্বন বিজারণের গতিপথে প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই এই ধরনের উদ্ভিদকে C3 উদ্ভিদ বলে। তাহলে আমরা জানলাম যে C3 উদ্ভিদ আসলে কোনগুলো। যে সকল উদ্ভিদে C3 চক্র বা কেলভিন চক্রের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় বা কার্বনের বিজারণ ঘটে এবং প্রথম স্থায়ী পদার্থ, কার্বন বিজারণের প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই ধরনের উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। এবার আসি C4 গতিপথ বা হ্যাস এবং স্ল্যাক চক্র। এটিও মূলত আবিষ্কারকের নাম অনুসারেই এই নামটি রাখা হয়েছে। অস্ট্রেলীয় বিজ্ঞানী হ্যাস এবং স্ল্যাক 1966 সালে কার্বন বিজারণের আরেকটি গতিপথ আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে এই চক্রটির নাম হয়েছে হ্যাস এবং স্ল্যাক চক্র। আরেকটি বিষয় হলো যে এই গতিপথের মাধ্যমে কার্বন বিজারণের গতিপথে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই এই গতিপথকে বলা হয় C4 গতিপথ। তাহলে আমরা বলতে পারি যে সকল উদ্ভিদে C4 চক্রের মাধ্যমে বা হ্যাস ও স্ল্যাক চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে অথবা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং কার্বন বিজারণের গতিপথের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেই সকল উদ্ভিদকে বলা হয় C4 উদ্ভিদ। তাহলে আমরা এখানে জানলাম C3 উদ্ভিদ বলতে আমরা কি বুঝি, C4 উদ্ভিদ বলতে কি বুঝি। আশা করি এই কোশ্চেনগুলো আনসার করতে পারবো। এই কোশ্চেনগুলো তোমরা অবজেক্টিভের জন্য দেখবা। আবিষ্কারক কত সালে নোবেল পুরস্কার পেলেন, এখানে C4 উদ্ভিদের আবিষ্কারককে কত সালে নোবেল পুরস্কার পেলেন। তারপর এখান থেকে আসতে পারে অবজেক্টিভে C3 চক্রে প্রথম স্থায়ী পদার্থ নাম কি, C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি, এগুলো অবজেক্টিভ কোশ্চেনে আসতে পারে। এখানে উল্লেখ্য বিশেষ বৈশিষ্ট্য রয়েছে C4 উদ্ভিদে। তোমরা দেখতে পাচ্ছ C4 উদ্ভিদে একই সাথে হ্যাস ও স্ল্যাক চক্র এবং কেলভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। অর্থাৎ C4 উদ্ভিদে একই সাথে C3 এবং C4 উভয় ধরনের চক্র বা উভয় ধরনের গতিপথই পরিলক্ষিত হয়। এই জন্য C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারও বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় মুথা ঘাস, অ্যামারান্থাস উদ্ভিদ ইত্যাদি উদ্ভিদে C4 পরিচালিত হয়। তাহলে আমরা জানলাম C3 এবং C4 উদ্ভিদ বলতে কি বুঝি, কেন এদেরকে C3 এবং C4 বলা হয়। এবার চলে যাচ্ছি আমরা একটু দেখব C3 এবং C4 উদ্ভিদের মধ্যে
পার্থক্য। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম C3 এবং C4 উদ্ভিদ নিয়ে, অলরেডি তোমরা বুঝে গেছো পার্থক্যগুলো কি কি। C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ। C3 উদ্ভিদে কি ঘটে? কার্বন ডাই অক্সাইড বিজারণ গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। অপরদিকে C4 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণ গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। 2 নম্বর পার্থক্য, C3 উদ্ভিদে শুধুমাত্র ক্যালভিন চক্র পরিচালিত হয় অথবা C3 চক্র পরিচালিত হয়। অপরদিকে C4 উদ্ভিদে একই সাথে ক্যালভিন চক্র এবং হ্যাশ ও স্ল্যাক চক্র পরিচালিত হয়, অর্থাৎ C4 উদ্ভিদে একই সাথে C3 এবং C4 উভয় চক্রই পরিচালিত হয়। 3 নম্বর পার্থক্য, C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার এবং উৎপাদন ক্ষমতা কম। অপরদিকে C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার এবং উৎপাদন ক্ষমতা বেশি। তাহলে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই আলোচনা থেকে C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য করতে পারবে, যেটি তোমাদের অনুধাবন কোশ্চেন হিসেবে আসতে পারে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, সালোক সংশ্লেষণের গুরুত্ব, জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। শিক্ষার্থীরা, আমরা এবার দেখব একটু সালোক সংশ্লেষণের গুরুত্ব, অর্থাৎ জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব বা তাৎপর্য। এটি আমরা একটু পয়েন্ট করে যদি আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই জেনেছি, আলোচনার শুরুতে বলেছি, গত ক্লাসেও আমরা আলোচনা করেছি, সালোক সংশ্লেষণ হলো জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া, যার উপর সমস্ত জীবজগৎ নির্ভরশীল। এই সালোক সংশ্লেষণের গুরুত্বটাকে আমরা 3টি পয়েন্টে বা 3টি পর্যায়ে ভাগ করব। প্রথমত, খাদ্যের উৎস হিসেবে সালোক সংশ্লেষণের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষণের গুরুত্ব, মানব সভ্যতার অগ্রগতি রক্ষায় সালোক সংশ্লেষণের গুরুত্ব। এই 3টি পয়েন্টের উপর ভিত্তি করে আমরা সালোক সংশ্লেষণের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। প্রথমেই সালোক সংশ্লেষণ কিভাবে আমাদের খাদ্যের উৎস, সেটা আমরা নিয়ে একটু কথা বলবো। সালোক সংশ্লেষণ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া। আমরা জানি পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য, আর একমাত্র সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদ হলো স্বভোজী, আর আমরা বাকি প্রাণীকুল যারা, আমরা হচ্ছি পরভোজী। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খাবারের জন্য, বস্ত্রের জন্য, অন্যের সবকিছুর জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। যেমন আমাদের খাবার ভাত, রুটি, মাছ, মাংস, ফল, মূল, দুধ, ডিম, আমরা যাই গ্রহণ করি না কেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেগুলো কোথা থেকে পেয়ে থাকি? উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কাজেই আমরা বলতে পারি আমরা খাবারের জন্য সমস্ত প্রাণীকুল কার উপর নির্ভরশীল? সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ এই খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তাই আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ হলো পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য তৈরির একটি মাধ্যম। এবার চলে যাচ্ছে, আমরা দ্বিতীয় পয়েন্ট বলেছিলাম, পরিবেশের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষণ কিভাবে কাজ করে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বায়ুমণ্ডলের অন্যতম 2টি গুরুত্বপূর্ণ গ্যাস হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সঠিক অনুপাত বজায় রাখা জীবজগতের জন্য অপরিহার্য। আমরা জানি বায়ুতে অক্সিজেন গ্যাসের স্বাভাবিক পরিমাণ 20.95 ভাগ এবং কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ 0.033 ভাগ। এবার এটা ছোট্ট আমরা গল্পের মতো করে যদি বলি, যে আমরা প্রত্যেকটা জীব, উদ্ভিদ, প্রাণী উভয়ই শ্বসন কার্য চলতে থাকে 24 ঘন্টা, অর্থাৎ আমাদের উদ্ভিদ এবং প্রাণীতে 24 ঘন্টা শ্বসন চলতে থাকে। শ্বসন প্রক্রিয়া আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এবার সকল জীব যদি শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাহলে অর্থাৎ যদি পৃথিবীতে শুধুমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকে, তাহলে বায়ুমণ্ডলে একটা সময় গিয়ে অক্সিজেন গ্যাসের স্বল্পতা দেখা দিবে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে যাবে। এর ফলে সমস্ত জীবজগতে বিপর্যয় দেখা দিবে। কিন্তু সবুজ উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে
শ্বসন প্রক্রিয়ায় যে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটি কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য উদ্ভিদ গ্রহণ করে এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে নিজের খাদ্য তৈরি করে, পাশাপাশি উপজাত হিসেবে ত্যাগ করে অক্সিজেন। যে অক্সিজেন আমরা প্রশ্বাসের সাথে গ্রহণ করি, এই অক্সিজেনের উপর পুরো প্রাণীকুল আমরা নির্ভরশীল। তাই আমরা বলতে পারি যে যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না থাকতো তাহলে বায়ুমণ্ডলে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে সঠিক অনুপাত এবং ভারসাম্য সেটি রক্ষা হতো না। এটি একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় পয়েন্টে, মানব সভ্যতার অগ্রগতি। মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশেই সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আমরা যেমন প্রত্যেকটা বস্তু, যেমন অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী যেমন কাগজ, সেলুলোজ, কাঠ, রাবার, ঔষধপত্র, জ্বালানি, পেট্রোল, গ্যাস প্রভৃতি আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদ থেকেই পাই। আর উদ্ভিদ নির্ভরশীল নিজের খাদ্য নিজে তৈরি করে কিসের ভিত্তিতে, সালোক সংশ্লেষণের ভিত্তিতে। তার মানে যদি সালোক সংশ্লেষণ না ঘটে তাহলে উদ্ভিদ বাঁচবে না, আর উদ্ভিদ যদি না থাকে তাহলে সমস্ত জীবজগৎ বিলুপ্ত হবে। তাই আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ হচ্ছে জীবজগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা, আজকে এই ছিল আমাদের মূল আলোচনার বিষয়বস্তু, সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব বা তাৎপর্য। এবার আমরা দেখব আজকে এই আলোচনার ভিত্তিতে, আজকের টপিকের আলোচ্য বিষয় থেকে কোনো সৃজনশীল কোশ্চেন আসতে পারে কিনা সেটা নিয়ে একটু কথা বলবো। সম্ভাব্য সৃজনশীল প্রশ্ন কি হতে পারে? তোমরা এখানে একটি সমীকরণ বা বিক্রিয়া দেখতে পাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড, পানি, এখানে ক্লোরোফিল এবং আলো, এখানে বিক্রিয়ার মাধ্যমে এগুলো উৎপন্ন হচ্ছে। এখানে পি চিহ্নিত করা একটি বস্তু দেওয়া আছে। এটা কি তোমরা আসলে বুঝতে পারছো? এখানে আমরা এই কোশ্চেন থেকে আমরা আলোচনা কি কি কোশ্চেন আসতে পারে। C4 উদ্ভিদ কি, C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য লিখো, আলোর অনুপস্থিতিতে পি কিভাবে উৎপন্ন হয় ব্যাখ্যা করো। এখানে পি বলতে আসলে মূলত তোমরা বিক্রিয়াটা দেখেই বুঝতে পারছো এটি সালোক সংশ্লেষণ বিক্রিয়া, আর পি হচ্ছে এখানে শর্করা বা কার্বোহাইড্রেট। তার মানে আলোর অনুপস্থিতিতে পি কিভাবে উৎপন্ন হয় এটি কি করতে হবে, আমাদের সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে ব্যাখ্যা করতে হবে। এবং সর্বোপরি জীবজগতের জন্য উদ্দীপকের সমীকরণটির তাৎপর্য বিশ্লেষণ করো, অর্থাৎ উদ্দীপকের প্রক্রিয়াটি হচ্ছে একটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, জীবজগতের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনার ভিত্তিতে তোমরা এই সৃজনশীল প্রশ্নটি আনসার করতে পারবা। এবার চলে যাচ্ছি আমাদের আজকের এই আলোচনার ভিত্তিতে বাড়ির কাজ। তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ দিব, সেটি হলো সালোক সংশ্লেষণের আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের পার্থক্য। আমরা গত ক্লাসে আলোক পর্যায় পড়েছি, আজকে পড়লাম আলোক নিরপেক্ষ পর্যায়। এই দুইটি পার্থক্য করে তোমরা নিজ নিজ শ্রেণী শিক্ষককে দেখাবা। তো শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকবা, বাসায় থাকবা। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। ফাইনালি স্টে হোম অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফিজ।